সারা দেশব্যাপী আজকে টেট ইস্যু একটি জ্বলন্ত ইস্যু হয়ে দাঁড়িয়েছে। সে কারণে বিভিন্ন মহল থেকে প্রতি মুহূর্তে বিভিন্ন প্রতিক্রিয়া দেখা যাচ্ছে, বিভিন্ন ঘটনা ঘটে চলেছে। গত 1 সেপ্টেম্বর সুপ্রিম কোর্ট থেকে টেট জাজমেন্ট আসার পরেই সব থেকে অ্যাক্টিভ স্টেট হিসাবে যেটাকে দেখা গেছে তা হচ্ছে উত্তরপ্রদেশ। উত্তরপ্রদেশের যে শিক্ষক সংগঠন তারা কিন্তু প্রথম থেকেই বিভিন্নভাবে অ্যাক্টিভ এবং তারা মাঠে ময়দানেও প্রতিক্রিয়া দেখাচ্ছেন, বিভিন্ন মন্ত্রীদের সাথে সাক্ষাৎ করছেন। শুধু তারাই নয়, উত্তরপ্রদেশের সরকারই কিন্তু প্রথম এই সুপ্রিম কোর্টে রিভিউ পিটিশন দাখিল করে। এবং আপনারা জেনে থাকবেন উত্তরপ্রদেশের লেজিসলেটিভ কাউন্সিলের একজন সদস্য মাননীয় দেবেন্দ্র প্রতাপ সিং, তিনি কিন্তু একেবারে প্রথম থেকেই এই ব্যাপারটা নিয়ে সোচ্চার। তিনি প্রথম থেকেই তার টুইটার হ্যান্ডেল আপনারা যদি সার্চ করেন, একটু পর্যালোচনা করেন, দেখবেন তিনি প্রথম থেকেই মুখ্যমন্ত্রী যোগীজির সাথে সাক্ষাতে আছেন এবং ছিলেন, এখনও আছেন। এবং আজকে যেটা ঘটলো সেটা হচ্ছে মাননীয় ধর্মেন্দ্র প্রধানজির সাথে সাক্ষাৎ করলেন। এবং শুধু তিনি একা নন, আরও বিভিন্ন শিক্ষক গণ্যমান্য যারা অল ইন্ডিয়া প্রাইমারি যে টিচার্স অ্যাসোসিয়েশন আছে তার যে গণ্যমান্য ব্যক্তিরা, শিক্ষক নেতৃত্বরা, তারাও কিন্তু দেখা করলেন। এবং ধর্মেন্দ্র প্রধানজি যখন বিহারে ভোটের প্রচারের সময় এসেছিলেন তখনও তার সাথে যে সমস্ত সংগঠন শিক্ষকরা সাক্ষাৎ করেছিলেন তাদেরকেও তিনি একটা পজিটিভ আশ্বাস দিয়েছিলেন। এবারেও কিন্তু পজিটিভ আশ্বাসই রইল। এবং বেসিক্যালি আপনারা দেখছেন যে লোকসভাতে এবং রাজ্যসভাতে বেশ সমস্ত সাংসদ সবাই প্রায় সোচ্চার, ফলে একটা পজিটিভ যে কিছু হবে সেটা আশাই করা যায়। কারণ দেখুন, এটা যতই হোক 8টি একটা অ্যামেন্ডমেন্ট হয়েছে 17তে, তার আগে 12তে, এগুলোতে অ্যামেন্ডমেন্ট হওয়ার ফলে যেখানে বলা হয়েছে যে সমস্ত টিচারদের এই রেট্রোস্পেক্টিভ এফেক্ট দিয়ে তাদেরকে টেট করে নিতে হবে, কিন্তু এখানে কোথাও হয়তো বোঝার ভুল, মিসকনসেপশন ছিল বা মিস ইনফরমেশান হয়েছে যেখানে সুপ্রিম কোর্টের কাছে, যেখানে হয়তো সবাইকে ব্যাপারটা এমন ছিল যে যাদের করার দরকার তাদের সবাইকে করে নিতে হবে। মানে আইনের যে পরিভাষা, সে পরিভাষায় সামান্য শব্দ, সামান্য ধ্যানধার, মানে ওয়ার্ডসের একটু এধার ওধার বা কমা পূর্ণচ্ছেদ একটু এধার ওধার পরিবর্তন হলেই কিন্তু তার মানে, তার কনসেপ্ট একেবারেই চেঞ্জ হয়ে যায়। যেমনটা একটা রায় নিয়ে আমি বলেছিলাম এর আগে, সুপ্রিম কোর্টেই রায় ছিল, মারাত্মক একটি রায়, কিন্তু ঘটনাটা খুব সিম্পল, যে একজন ওনারের কাছ থেকে একজন প্রপার্টি কিনতে চেয়েছিলেন, তার জন্য কিছু টাকা সেই ওনারকে তিনি অগ্রিম বাবদ দিয়েছিলেন, কিন্তু পরবর্তীকালে তাদের এই সম্পর্কে বা এই চুক্তি চালিয়ে নিয়ে যাওয়া সম্ভব হয়নি। সেটা নিয়ে মামলা হয়, কোর্ট রায় দেয় এটা কম্পেনসেশন হিসাবে এই টাকাটা 2 কোটি টাকার মতো মনে হয়েছিল, সেই টাকাটা ফেরত দিতে হবে। কিন্তু কোর্ট রায়ে একটা জিনিস লিখতে ভুলে গিয়েছিল যে যেমন 2 কোটি টাকা কম্পেনসেশন হিসাবে তাকে দিতে হবে, তেমন ওনারকেও কিন্তু তার প্রপার্টিটা ফেরত দিয়ে দিতে হবে, যে প্রপার্টিটা তিনি এতদিন ভোগ করছিলেন। তা ওনারকে যে প্রপার্টিটা ফেরত দিতে হবে এ কথাটা লেখাই ছিল না। ফলে তিনি কি করলেন, 2 কোটি টাকা তো ফেরত, মানে 2 কোটি টাকা তো নিলেন, প্লাস প্রপার্টিটা ফেরত দিলেন না, যেহেতু কোর্টের রায়ে উল্লেখ নেই। এবং সেটা তিনি এটা দেখিয়েই কিন্তু ওনারকে ডিফেন্ড করছিলেন যে এটা তো রায়ে লেখা নেই। কিন্তু ব্যাপারটা কি আদপে এটা কি স্বাভাবিক? এটা তো একেবারেই অস্বাভাবিক। কম্পেনসেশন যখন হচ্ছে তখন তার রিটার্ন মারফত তাকে তো প্রপার্টিটা ফেরত দেওয়াই উচিত। তো খানিকটা এরকমই কোর্টও তার ভুল বুঝেছে পরে। আর এই জায়গাটাও দেখুন যে এটা কি কখনো সম্ভব? সাধারণত কি হয়, ফিনান্সিয়াল কোনো কেসের ক্ষেত্রেই কিন্তু রেট্রোস্পেক্টিভ এফেক্ট হয়। অর্থাৎ যেমন ধরুন ডিএর ক্ষেত্রে বা পে কমিশনের ক্ষেত্রে, যখন পে কমিশন লাগু হলো 2022-এ পে কমিশন যদি লাগু হয় এবং সেটার রেট্রোস্পেক্টিভ এফেক্ট হয়তো 2 বছর কি 3 বছর আগে দিয়ে
দেওয়া হচ্ছে, সেটা হতে পারে ফিনান্সিয়াল বার্ডেন্স বা ফিনান্সিয়াল যে সুবিধাগুলোর ক্ষেত্রে রেট্রোস্পেক্টিভ এফেক্ট হওয়াটা স্বাভাবিক। কারণ আইন সবসময় অবভিয়াসলি এন্ড ইউজারের জন্যই কিন্তু হওয়া উচিত, এন্ড যে পার্সন তার বেনিফিটের দিকে তাকিয়েই কিন্তু ল মেকাররা ল করে থাকেন, এটাই হওয়াটাই স্বাভাবিক। তো যাই হোক, এই যে ব্যাপারটা যেখানে একটা মিসকনসেপশন থাকছে যে টেটের ধারণাই কিন্তু 2010-এর আগে এনসিটি টেটের ধারণাই করতে পারেনি, তাহলে যেখানে তারা ধারণাই করতে পারেনি সেই নতুন একটা ধারণা এনে এই পরীক্ষাটাকে ঠিক 2010-এর আগে যারা নিযুক্ত হয়েছেন তাদেরকেও করতে হবে, এই কথাটা বলাটা কতটা যুক্তিসঙ্গত। যেমন এর পরেও ধরুন আবার একটা নতুন কোনো ধারণা এলো, সমাজ এগোচ্ছে, অগ্রগতি হচ্ছে, নতুন নতুন অনেক চিন্তাভাবনা আসছে, আমরাও ভাবছি সমস্ত কিছু সামাজিক যে মডেল নিয়ে, তো নতুন কোনো মডেল, নতুন কোনো থিঙ্কিং এলো, তো নতুন থিঙ্কিং এলো বলেই কি যারা এক্সিস্টিং ছিল তাদেরকে সেই নতুন থিঙ্কিংকেই অ্যাডপ্ট করতে হবে বাধ্যগতভাবে, এটা কি বলা স্বাভাবিক? আমরা কি আমাদের যে প্রিভিয়াস জেনারেশনকে বলতে পারি যে আপনাদেরকে মোবাইল ব্যবহার করা শিখতেই হবে? এমন অনেক প্রিভিয়াস জেনারেশন আছে যারা খুব বুদ্ধিমান, ইন্টেলেকচুয়াল, বাট তারা মোবাইলের সামান্যতম কিছু জিনিস জানে না, কিন্তু এখনকার ছেলেমেয়েরা মোবাইল ঘেঁটে একবারে তারা মোবাইলে ওস্তাদ। তো অতএব জেনারেশন যত এগোবে নতুন নতুন জিনিস আসবে, সেখানে তার সাথে অ্যাডপ্ট হতে সকলেরই একটা সময় লাগে। প্রিভিয়াস জেনারেশন পারবে না, নতুন নতুন জেনারেশন যারা ওই সময়কার জেনারেশন তারাই কিন্তু হবে, এটাই কিন্তু স্বাভাবিক। তো এই জায়গাটাকে বোঝা উচিত ছিল, বোঝেনি ব্যাপারটা। এখন এখানে কিন্তু এটা এখন লোকসভা, রাজ্যসভা এই জায়গাতেও যেমন পেন্ডিং আছে, যেহেতু সরব হচ্ছেন সবাই, কোর্টেও কিন্তু রিভিউ পিটিশন জমা পড়ছে, এবং ত্রিপুরা টেটের মামলাতেও কিন্তু জাস্টিস কিন্তু দেখেছেন এটা যে ব্যাপারটা, হ্যাঁ সত্যিই নিশ্চয়ই এটা একটা গুরুতর ব্যাপার। কারণ ত্রিপুরা হাইকোর্ট কিন্তু টোটালি স্টেটের বিরুদ্ধে রায় দিয়েছিল শিক্ষকদের পক্ষে, যেখানে বলা হয়েছিল যে টেট কিন্তু যারা নতুন অ্যাপয়েন্টমেন্ট তাদের ক্ষেত্রে বাধ্যতামূলক, আগের যে জয়েনিং তাদের ক্ষেত্রে বাধ্যতামূলক নয়। তাহলে সেখানেও ত্রিপুরা কোর্টের ওই মামলাটা যখন স্টেট অফ ত্রিপুরা সুপ্রিম কোর্টে নিয়ে গেল, সেখানেও জাস্টিস দীপঙ্কর দত্ত তিনি বললেন যে ঠিক আছে, রিভিউ পিটিশনটা ওখানে জমা পড়েছে, দেখা যাক কী হয়। তো রিভিউ পিটিশন অনেক এখনও জমা পড়ে যাচ্ছে, ডিফেক্ট লিস্ট চলছে। তো সেই জায়গায় দাঁড়িয়ে রিভিউ পিটিশনটা আমার মনে হয় শোনা হবে খুব ভালো করে। অনেকেই তো ওপেন হিয়ারিংয়ের জন্য অ্যাপিল করেছেন, ওপেন হিয়ারিং হলে আরও ব্যাপারটা স্পষ্ট হবে, অনেক কিছু তুলে ধরা যাবে। তো এবার দুটো দিকেই ব্যাপার আছে। তো আগামীকালও আর একটা ঘটনা যেটা ঘটতে চলেছে, আমাদের পশ্চিমবঙ্গের একজন শ্রদ্ধেয় শিক্ষক নেতা যিনি হচ্ছেন ভাস্কর ঘোষ, তিনি যেটা বললেন তার যে ভার্সন, তিনি জানালেন যে 11ই ডিসেম্বর দিল্লির যন্তর মন্তরে বিভিন্ন শিক্ষক সংগঠন, সারা ভারতবর্ষব্যাপী বিভিন্ন শিক্ষক সংগঠন একত্রিত হবেন এবং তারা তাদের প্রতিবাদ জানাবেন এই ব্যাপারে। তো যাই হোক, আগামীকাল তাহলে কি ঘটছে সেটা দেখার, এবং যেহেতু এই সমস্ত ঘটনাগুলো একসাথে ঘটে চলেছে, এগুলোর প্রভাব নিশ্চিতভাবে আরও প্রবলভাবে পড়বে বলে আমি মনে করি। তো কি হয় সেটাই দেখতে থাকুন।